বাবা বাবা উঠো, মাম্মা কিন্তু পিটি দিবে। আমি গেলাম, তুমি থাকো। কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? সপ্তাহে কারে দেখতেছিলাম? মাহফুজা ভাবিকে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো। এই দেখে স্বাদ মিটে না? আরে না, এত মানুষ থাকতে আমি মাহফুজা ভাবিলে কেন সবটা দেখবো? একটা কথা বলবা না, একদম চুপ। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করোই করো, আমার মেয়েরও দেরি হয়ে যায়। আজকে তো মনে স্কুলে যেতে পারবে না। কিভাবে যে তুমি অফিস করো, তোমার অফিসের কথা নয় নাই বললাম। অন্য কোথাও হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে তোমার বন্ধু তোমাকে কিছু বলে না, এখনো চাকরিটা টিকে আছে। এভাবে লাইফ চলে না। এই ওঠো ওঠো ওঠো, ফ্রেশ হবা, ওঠো। স্কুলে নিয়ে যেতে হবে, মেয়েটা স্কুল আজকেও মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ, নাদিয়া, পিওর মা, এই পিওর মা। হ্যাঁ কি রে, কি সমস্যা কি? সকাল সকাল এরকম শাড়ির মতো করে চিল্লাইতেছো কেন? আর তোমাকে না বলছি পিওর মা পিওর মা পিওর মা বলবে না আমাকে? এগুলো শুনে নিজেকে বুড়ি বুড়ি মনে হয়? আচ্ছা, ওই কলে পানি নাই তো, দারোয়ানকে বলো না একটু পানি ছাড়তে। ও সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নাই। হ্যালো জগলু ভাই, আরে টাঙ্কিতে তো পানি নাই, মোটর ছাড়তে হবে। একটু মোটরটা ছাড়ান তো তাড়াতাড়ি। কি আপনি বাইরে গেছেন? আরে ভাই 10 মিনিট একটা মানুষ আরে ওয়াশরুমে আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন। আরে তুমি কই যাও? কই যাই মানে? জগলু ভাই বললো না 10 মিনিট লাগবে আসতে, আসুক তারপরে ছাড়ুক। এতক্ষণ কি আমি বাথরুমে বসে থাকবো নাকি? তো আমি এখন কি করব? সকাল সকাল রুটি ভাজবো নাকি ট্যাঙ্কির পানি ছাড়তে যাব? কোনটা করব? আর একটু সকাল সকাল ওটাকে তুমি গোসলটা করতে পারতে না? তাহলে এই ঝামেলাটা হইতো না। শোনো না, এই বাবার একটু বলো না। আব্বা বাসায় নাই, বাইরে গেছে। বাবাও বাইরে গেছে? তাহলে শোনো, তুমি একটু। আমি একটু কি এখন আমি কি করব? মানে এই 4 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে তোমার জন্য মোটর ছাড়বো? মানে আমি এখন মোটর ছাড়বো, সকালে নাস্তা তৈরি করব, দুপুরবেলা তোমার লাঞ্চ রেডি করব, মেয়েকে স্কুলে পাঠাবো, আবার স্কুল থেকে আসার পরে মেয়েকে সুন্দর সুন্দর মাখায় মাখায় খাওয়াই দিব। মানে আমি একটা রোবট। তার মধ্যে 3 দিন ধরে আসতেছে না বুয়া, 3 দিন ধরে বাসার সমস্ত কাজ আমার করতে হইতেছে। আর তুমি এখন বলতেছো একদম পেয়ে বসছো না কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে গেছে কাম সারছে। আমি রুটি দিয়ে আসছি, আমার রুটিটাও পুড়বে এখন। আমি চোর। আপনার ব্যবস্থা হলো কেমনে? সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, ট্যাঙ্কিতে যে পানি নাই, আমি যে পুরো গোসলটা করতে পারলাম না, এই দায়িত্ব কার? স্যার আমার কি আর কোনো কাজ নেই নাকি? রাত দিন 24 ঘন্টা খালি আপনাকে পানি ছাড়ুন, আমার অনেক কাম স্যার। সকালবেলা ঘুমের থেকে উঠে ঝাড়ুটা হাতে লইয়া এই পুরো বাড়িটা আবার পরিষ্কার করতে হয়, বাড়িওয়ালার বাজার করতে হয়, এই গেটটার মধ্যে খারোয়া সারাক্ষণ আমার গেটটা পাড়া দিতে হয়। কিন্তু আমি মানুষ একজন, আমার যে কাম করা 14 জনের, আমার তো স্যার ভুলভাল হইবই। আমি একলা কত কিছু সামলাবো কোন? আমার যখন চাকরিটা দিচ্ছে তখন তো আমি নাকি বাড়ির ম্যানেজার। বাবা আমাদের বাড়ি কি আর টাকা ইলেকট্রিসিটি বিল দিয়ে বাজার করে এমন করে। এই চুপ করো, কিছু বললে খালি বড় বড় লেকচার। যাও মোটরে সুইচ দাও। ঠিক আছে স্যার, আপনি যান, আমি সুইচ ছেড়ে দিয়েছি।
কিরে মা, কেমন আছিস? এই তো ভালো আছি, কি বলবো তাড়াতাড়ি বলো না, একটু ঝামেলায় আসছি। না, এমনি তোকে একবার বাসায় আসতে বলেছিলাম। ওই যে নাহিদুর বিজনেসটা এক্সপ্যান্ড করার জন্য ওই যে আমাদের বাড়িটা মর্টগেজ দিতে চায়। এটা করাটা ঠিক হবে কিনা আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। তুই এলে একবার আলাপ করতাম তোর সাথে, এই আর কি। বাবা, আমি নিজেও এখন অনেক ঝামেলার মধ্যে আছে, এগুলো নিয়ে কথা বলতে পারবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো না, তোমার যদি ভালো মনে হয় তুমি দিয়ে দাও। আর ভাইয়া যদি একটু বেশি ক্যাপিটাল পেয়ে বিজনেসটাকে বড় করতে পারে তাহলে তো কোনো অসুবিধা নাই, দিয়ে দাও না। আমি এত কিছু ভাবছি না, এখন আমার কাজ নিয়ে আমি একটু ব্যস্ত আছি। বাবা, তোমাকে পরে ফোন দিই, একটু রাখি, হ্যাঁ? আকিব, বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে, তার তো কিছুই মনে থাকে না। না, তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন তোর? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তোর। সেটাই বাবা, সামিউল ভাই আছে বলে আমরা এত ভালো আছি, মানে খুবই ভালো মানুষ। হ্যাঁ, ছেলেটা আসলেই ভালো। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বোঝাই যায়। দেখলে কি সম্মানটা যে করে। শোন, ওকে একদিন আমাদের বাসায় দাওয়াত কর, ঠিক আছে? ঠিক আছে, বলে দেখবো। বাবা, তুই অফিসে যাওয়ার সময় তোর বাবাকে কিছু টাকা দিয়ে যাস, আমার কিছু ছোটখাটো জিনিস লাগবে। আচ্ছা, ঠিক আছে। খাবারটাও ঠিকভাবে খেতে পারে না, পানিটা খাও। পানি মুখবে না, পানি মুখ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি পেয়েছেন? হ্যাঁ, পরে পাইছিলাম। আচ্ছা শুনেন, এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসবেন। আমার বাথরুমে বড় ড্রাম ভর্তি করে পানি ধরে রাখেন, আরামসে সাবান নেবেন, ঠিক আছে? জি, আপনার বাসায়? জোকস করছিলাম, কিছু মনে করেন না। ও না না না, কিছু মনে করি নাই। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভাবি। আসলে আপনার দেখার চোখ সুন্দর, তাই এরকম বলতেছেন। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা, তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? মানে তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে? দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না মা, মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। ওরে বাবা রে, নিজের বাপরে ব্ল্যাকমেল করতেছস? ঠিক আছে, না দিতে চাইলে না আমি মাম্মাকে আমার সব বলে দিব। না 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 না, ঠিক আছে, আপনার আইসক্রিম কিনা দিব আমি এখন। তাও ভালো, তোর মারে কিছু বলিস না। তোর মা জানতে পারলে আমার মায়েরা তক্তা বানায় ফেলাবে। চল। ভাই, একটা আইসক্রিম দেন তো। একটা না, দুইটা। দুইটা কেন? না হয় কিন্তু মাম্মাকে সব বলে দিব। আচ্ছা ভাই, 2টা আইসক্রিম দেন। আর একটা চিপস। আবার চিপস কেন? না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা, মাম্মাকে সব বলে দিবি, তাই তো? এটা নে। এই 2টা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দেন। ওকে স্যার। কে আসবো? আয় না বয়। শোন, রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। ওদের কথার কাজে কোনো মিলই নেই। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তো তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কি? আর তুই অফিসের সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে।
আচ্ছা শোন, আগামী মাসে মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। খালামা খালু সহ? গতবার তো নেপালে ঘুরতে নিয়ে গেছিলাম, খুব খুশি হয়েছিল। এবার তো মালয়েশিয়াটা ঘুরে নিয়ে আসে। এবার কি বলবি, কোম্পানি ট্যুর, কোম্পানি স্পন্সর করলো? নিশ্চয়ই, তুই আমার একমাত্র বিশ্বস্ত সাইনবোর্ড। আর নাদিয়া কল দিছে। বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আরেকটা কথা, ওই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। আচ্ছা শোনো না। হ্যাঁ বলো, শুনছি। তুমি কি করো? আমি ভ্যারান্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেম হেলা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছো, চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না। মন দিয়ে কাজ করো, বুঝছো? দোস্ত, একটা কথা বলি তোকে। বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙাস। এত টাকার মালিক তুই, তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতন। এর কারণটা কি দোস্ত? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? তুই জানিস, আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরে লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, এটা কি সবার ভাগ্যে জোটে? জোটে না। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই মানে এইটার পেছনে যে একটা দরদ না, মানে এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্চি বাচ্চার মতো ঝাড়ি দেয়। এখন আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? I don't think so. আমার মা আমার কাছে ছোট ছোট আবদারগুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা আমার হাত ধরে যখন স্কুলে যায়, তখন এটা ওটা কেনার বায়না করে। আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ। রাতের খাবারটা একসাথে খাই, একসাথে টিভি দেখি, লুডো খেলি, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে গল্প করি। আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে, ওটাও আমি এনজয় করি। আমার কোনো রাগ নাই, কোনো আফসোস নাই। দোষ এগুলা কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। মাঝে মধ্যে তো আমার ভয় হয়, আমার মনে হয় আমার সম্পদ, আমার টাকা পয়সার কথা জানার পরে যদি ওরা আমাকে আলাদা করে দেয়, আগের মতো যদি আমার সাথে কথা না বলে, খুব মেপে মেপে হিসাব করে কথা বলে, তখন তো আমার খুব কষ্ট লাগবে রে। আমি তো মানতে পারবো না। আমি চাই না আমাদের মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক, টাকা পয়সার কাছে হেরে যাক। তার মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি। ওদের প্রয়োজন অনুযায়ী, ওদের চাহিদা অনুযায়ী আমি সবকিছু পূরণ করার চেষ্টা করি। রেস্টুরেন্টে নিয়ে যাই খাওয়ার জন্য, ভালো জামা কাপড় কিনে দিই, বছরে 1-2 বার ঘুরতে নিয়ে যাই দেশের বাইরে। আমি কিন্তু কোনো কিছুর কমতি রাখি নাই। শুধু এই সত্যটা গোপন করছি, এই তো।
তোর ভাবনাগুলো ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি, তুই থাক। এগুলো কি নিয়ে আসছো? বাজার, তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই, 3 দিন ধরে বউ আসতেছে না, কেন নিয়ে আসছো এগুলা? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? না, ওই শুধু ইলিশ মাছ রান্না হবে তাই ভাবলাম যে সাথে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। লাউ চিংড়ি দেখতে খুব ভালো লাগবে, জমাই খেতে পারবো আর কি। জমাই খাইতে পারবা? ঠিক আছে, তাহলে তুমি জমাই খাও। তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোমাকে রান্না করে দিতেছি। ঠিক আছে? কি মজা, বাবা আজকে মাছ করবে। এই একদম চুপ, কোনো পাকনা কথা চলবে না, জানো? তুমি পড়তে বসো, যা। আম্মু তুমি যাও, পড়তে বসো। দিলা তো মেয়েটার মন খারাপ করে। আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, কি হলো দেখি। শি, তো রক্ত বের হয়ে গেছে। থাক, তোমার করতে হবে না, আমি করতেছি, ছাড়ো। ধ্যাৎ। কি দেখো? ভালোবাসা। থাক, ঢং করতে হবে না, আসো প্যান্ট শার্ট লাগাই দিই, আসো। আলহামদুলিল্লাহ। বাবা বসেন বসেন, দই আছে, দই দিচ্ছি। দই এনেছিস? খুব ভালো করেছিস। খাবার দাওয়ার পর একটু দই খেলে খাবারটা হজম হয় খুব ভালো। দই খেয়ে খেয়ে সুগারটা হাই করো। আর কি বলো, রোজ রোজ খাচ্ছি নাকি? সপ্তাহে 1 দিন 2 দিন খেলে কিচ্ছু হয় না। এই যে দই, দাও দাও। দইটা খুবই মিঠা। দেখেন মা, আমাকে অল্প দিও। বুঝলে বৌমা, আগে তো ছিল চিনি পাতা দই, এখন তো সেসব দই পাওয়াই যায় না। তবে এই দইটা কিন্তু খুব ভালো। না না, তুমি নাও, আমি হাড়ি থেকে খাবো। হাড়িটা আমাকে দিও। এই না না, তুই আজকে হাঁড়ি পাবি না। কেন? কতবার তুই খেয়েছিস, এবার আমি আর দাদু ভাই মিলে দইয়ের হাঁড়িটা চেটে পুটে খাও, তাই না দাদু ভাই? সেই মজা হবে। হ্যাঁ একদম। অল্প 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 নে। ফ্রি কিক। এটা তো ঠিক না। কি অবস্থা খেলার? টান টান উত্তেজনা। এই পেঁয়াজু করছো? আরে আস্তে, মাত্র ভেজে নিয়ে আসলাম, গরম না। এগুলো আবার কেন আনতে গেলে? একটু আগেই না সবাই রাতের খাবার খেলো। আরে খেলা দেখার সময় একটু একটু ভাজা পড়ার দরকার আছে। এই আমাকে একটু দিত। খাও খাও, বেশি করে খাও, তারপর রাতের বেলায় গ্যাসের ব্যথায় কুকু কুকু করো। আচ্ছা মা, একদিন খেলে কিছু হবে না, আমি ওষুধ খাইয়ে দিব। বাবা খান তো, অসুবিধা নেই। আচ্ছা গোল কি দিয়েছে? হবে হবে, আজকে কিন্তু ব্রাজিলই জিতবে।
হ্যাঁ আমি কিন্তু আপনার দলে, জিতবে এবার। খুব জিতবে, খালি দেখো না কয় হালি গোল খায়। আমু বলো না ওই যে কি জানি 7 আপ 7 আপ 7 আপ 7 আপ। এই চুপ, একদম সেভেন আপ করবে না। 36 বছর কান্নাকাটি করে একটা কাপ জিতছো, তারপর প্যারেন্টি দিয়ে। তোমরা একটা কাজ করো, তোমরা আর্জেন্টিনা নামটা চেঞ্জ করে প্যারেন্টিনা রেখে দাও, এটাই ভালো হবে। ওরে বাবা, আর তোমরা যে 20 বছর ধরে কোয়ার্টার ফাইনালই খেলতে পারো না, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। হ্যাঁ, আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি, আমরা রানার্স আপ হইছি, আমরা কাপ নিয়েছি। 3টা কাপ নিছো, মাত্র 3টা, আর আমরা 5টা কাপ নিছি। আগে আমাদের লেভেলে আসো, তারপর 5। এই যে, কারেন্ট চলে ভালো হয়েছে, ঝগড়াটা তো থামছে। এই যে 5 4 উঠছে না 5 4 বাবা, এটা আরে 5 উঠছে, দেখাই তো যায়। বৌমা হারিকেন নিয়ে আসছো কেন বলো তো? চার্জার লাইটটা নিয়ে আসবে না, কিছুই দেখা যায় না। হারিকেনই তো ভালো মা, মনে নাই ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা ছাদে বসে এসে লুডো খেলতাম একসাথে, তখন কিভাবে দেখতাম? হারিকেনই তো দেখতাম। এটা ব্যাপার আছে বাবা, হ্যাঁ একদম ঠিক বলেছিস, হারিকেনই ভালো, তাই না? এই যে ছক্কা 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 ছক্কা। কোথায় ছয়? বাবা কি, তোমাকে আমার টিমমেট নেওয়াই ভুল হয়েছে। ছয় ছয়। কি বাবা, আপনার ছেলে কিন্তু চাল চুরি করে। মোটেও না, তোমরা সবাই মিলে বাবাকে হারাতে চাও। রাইট? তাই না? তুই বাবা বাবা, আর মা কিছু করে না। এখনই শুয়ে পড়বা? কেন? ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকিয়ে থাকি, তোমারই দেখি। কোচও দেখো, আমি যে ইদানিং ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? ও, শুকাইছো নাকি? এই বয়সে কার জন্য শুকাইতেছো? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। যত সব, তোমার সাথে ভালোভাবে কথা বলে উচিত। আচ্ছা সরি প্লিজ। এখন আর ঢং করতে হবে। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, একটু দাও ভালোবাসা আর দিও না জ্বালা, কন্যা হৃদয় দাও, কন্যা হৃদয় দাও, হৃদয় নাও যখন ইচ্ছা তখন, সারা জীবন বাসবো ভালো, এখন বাসি যেমন, কন্যা ভালোবাসো আমায় একটু ভালোবাসো। I love you. I love you. আমার মনে আছে আমরা একবার ভার্সিটি থেকে কক্সবাজার গিয়েছিলাম, তুমি আর আমি সারা রাত সমুদ্রের পাড়ে বসে কাটিয়ে দিয়েছিলাম। খুব মনে আছে। তারপর পুলিশ আসলো, আমাদেরকে উঠাই দিতে চাইলো, তুমি তর্ক শুরু করে দিলা। কি সাহস তোমার! তো সাহস থাকার কি আছে, ওনারা তো কিছু না বুঝে আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করে দিয়েছিল। তাও আমি ভয় পেয়েছিলাম। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সারাটা রাত কাটিয়ে দিই। চলো যাই। ওই কক্সবাজার? না বাবা, অনেক গিয়েছে, আর যেতে চাই না। কেন, তোমার অফিস থেকে এবার কোনো ট্রিপ দিচ্ছে না? এই বছর তো কি কোনো ঝামেলা হয়েছে? এই বছর তোমাকে দিচ্ছে না, তুমি বেস্ট এমপ্লয়ি হতে পারোনি তাই? আচ্ছা, আমি দরকার হলে সামিউল ভাইকে বলি, আমি বললে তো সে নিশ্চয়ই আমাকে ফেলতে পারবে না। আমি বলছি আচ্ছা, এত রাতে সামিউলকে কল দাও। এত রাত কোথায়, মাত্র 11:30 বাজে। ওনারা কি আমাদের মতো মিডল ক্লাস নাকি যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে?
নিশ্চয়ই কোনো পার্টি ফার্টিতে আছে, দেখো ফোন ধরবে। সামিউল ভাই তো সামিউল ভাই। আসসালামু আলাইকুম ভাবি। ও ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সরি, আসলে অনেক রাতে মনে ফোন দিয়ে দিলাম নাকি। আচ্ছা শুনো না ভাইয়া, এই বছর না হয় আমার হাজবেন্ড ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি, ঠিকভাবে অফিসে যেতে পারেনি, এই জন্য বেস্ট এমপ্লয়ি হতে পারেনি। তাই বলে কি ভাই আমাদের ট্রিপটা আপনি ক্যান্সেল করে দিবেন? আচ্ছা আপনি তো জানেনই সারাটা বছর ওয়েট করে থাকি এই ট্রিপটার জন্য, আমরা তো আর কোথাও যেতেও পারি না। আপনি তো জানেনই রাকিব কেমন, ও আমাকে বলতেছে কক্সবাজার। কি ব্যাপার ভাই, রেস্টুরেন্ট কি বন্ধ? এখন বুকটা দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। চলো পাশেরটাই দেখি। আচ্ছা সেট মেনু 2 নেই না? আচ্ছা সেট মেনু 2 5টা দিবেন। আর ডেজার্ট কি খাবেন মা? ব্রাউনি খেলে কেমন হয়? হ্যাঁ, আপনাদের এখানে ব্রাউনিটা কেমন? স্যার আমাদের এখানকার ব্রাউনিটা অনেক ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি ব্রাউনি খাবো না, আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লাগবে তোমার। আচ্ছা থাক না, আইসক্রিম খেতে যাচ্ছে, আইসক্রিম খাবে। আমাদের ব্রাউনির সাথে আইসক্রিম আছে, আপনি চাইলে মিক্স করে নিতে পারেন। ও তাহলে মিক্স করে দেন। জি স্যার, ওকে। 5টা দিবেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই। হ্যাঁ কিভাবে? এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়, তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্ট অতটা ভালো না, চলে না, রেস্টুরেন্ট হইতে পারে না। কিন্তু এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না, ভালোই চলার কথা। অনেক সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, আমরা আমাদের মতো আছি, এটা কিন্তু ভালো লাগছে, কোনো কমপ্লেন নাই। দেখো ভালোবাসা কত নিম্নগামী হয়, নাতনির প্রতি দাদা দাদির ভালোবাসা কত শুদ্ধ, কত সুন্দর। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? স্যার সামিউল স্যার এটা কোনো কাজ করলো? ওই কোম্পানির ভেন্ডারের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিছে। স্যার আপনি একটু কথা বলে দেখেন না যদি কিছু করা যায় স্যার। বোকা বন্ধু আমার। স্যার কেমন আছিস তুই? জি স্যার। কি স্যার স্যার শুরু করলাম আমি বুঝলাম না। আমি মানলাম যে হ্যাঁ অনেক অভিমান আছে, কোম্পানির সাথে কোম্পানির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাই বলে ভাই তুই সামিউলে গিয়ে স্যার স্যার কর, আমারে স্যার করিস না। আয় দেখা হয়েছে এতদিন পর, আয় বুকে আয়, বুকে আয় বেটা। দূর হাবিব সাহেব, বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগান। আপনিও বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন। ও উনি হচ্ছে হাবিব, উনি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, বুঝছো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি খুব জগিং হচ্ছে নাকি? হ্যাঁ জগিং ভালো, শরীর সুস্থ থাকা খুব খুব জরুরি, খুব জরুরি। কতক্ষণ জগিং করবি? আয় না, বাবা মার সাথে পরিচয় করাই দিই, আয়। না স্যার বন্ধু আজকে না, আজকে না, আমার পেটটা একটু ব্যথা করতেছে তো, একটু বাসায় তাড়াতাড়ি যেতে হবে। ও তাহলে বাসায় চলে যা, কারণ পেটে ব্যথা অবস্থায় এরকম থাকা উচিত না। যা বাসায় চলে যা। জি আমি যাচ্ছি। ভাবি আসি, আসসালামু আলাইকুম। হাইটা হাইটা না, দৌড়াই যা, পরে আবার বিপদ হয়ে যাবে না রাস্তাঘাটে যদি কোনো কিছু আবার। আল্লাহ হাফেজ, দেখা হবে দোস্ত, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। সত্যি করে বলো তো ঘটনাটা কি? কিসের ঘটনা? এই যে উনি এসে তোমাকে স্যার স্যার বলছে, আবার বলছে সামিউল ভাই নাকি তাকে বাদ দিয়ে দিয়েছে, তোমাকে আবার রিকোয়েস্ট করছে তাকে যাতে আবার নেয়। আমি বুঝলাম না। হ্যাঁ আমি পুরো ঘটনাটা বুঝাই বলতেছি তোমাকে। ওর কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিলিং ছিল, বুঝছো? ওরা আমাদেরকে র ম্যাটেরিয়াল সাপ্লাই করতো, কিন্তু লাস্ট কয়েক মাস ওদের ম্যাটেরিয়ালসের মধ্যে একটু ডিফেক্ট পাওয়া গেছে, তাই রাগ করে অভিমান করে সামিউল ওদের সাথে সব কন্ট্রাক্ট বাদ দিয়ে দিচ্ছে আর কি। এটাই। এখন কি করবো দেখো, দেখা হয়েছে এতদিন পর, তারপরে আমার বন্ধু তো দিন শেষে, তাই না? ছোটবেলার বন্ধু, খারাপ ব্যবহার তো করতে পারি না। রাকিব, এই লোকটা তোমার বন্ধু? হ্যাঁ। আমি কি চোখের মাথা খেয়ে ফেলেছি যে কিছু বুঝতে পারছি না? কেন? মানে এই লোকটা তোমার থেকে না হলো 20 বছরে বড় হবে, বন্ধু কিভাবে হলো? আরে বন্ধুত্বে কোনো বয়স আছে নাকি? এই গ্রামে এগুলো চলে।
20-25-30 বছরের পার্থক্যে বন্ধু হয়, এরকম অনেক আছে। গ্রামে তো থাকো নাই, যাও যাও না, বুঝবা কি করে? চলো না ওদের সাথে জয়েন করি। আসো। কি তুমি আমার এক বয়স্ক বন্ধুরে নিয়ে পড়ে আছো? আমু আমাকে দাও, আমাকে দাও। বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি, ওটাই রাকিব ভাই। আমার কথাটা একটু বিশ্বাস করেন। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় এক লাফ দিয়ে। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। আচ্ছা শুনেন, আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন, কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কোনো বড় লোকের মেয়ে আপনার জামাইয়ের মাথা খাচ্ছে ভাবি, আমি একদম শিওর। ভাবি আমার কি মনে হয় জানেন, আপনার না রাতের ঘুমটা একটু কম হয়েছে ভাবি, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছেন। কোনো উল্টাপাল্টা না ভাবি, আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। আশ্চর্য ভাবি। তো চোখের একটা ভালো ডাক্তার দেখান, একটা চশমা নেন আপনি। ঠিক আছে ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় তিতা লাগে। আজকে যাই। কি করতেছো তুমি? কি কি করব? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। কে শুনে কার কথা? ধরো ধরো। আমি ভাবলাম ফ্রেশ হয়ে এসে তারপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। তুমি কি সবসময় অফিসে রিক্সায় করে যাও না? হ্যাঁ, কেন? এমনি মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। অফিসের গাড়ি মানে? মানে কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? ওই অফিসের একটা আছে, ওই মাইক্রো নন এসি, স্টাফদের আনা নেওয়ার জন্য। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটারে ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। সুন্দরী মেয়েরাও আসে না? সুন্দরী মেয়ে কই পাবো? আমাদের একটা ড্রাইভার আছে, কিন্তু সে তো অত বেশি সুন্দর। করিম ভাই আমাদের অফিসের গাড়ির ড্রাইভার, সে থাকে। আগেই বুঝছিলাম মাহফুজা ভাবির মাথায় গন্ডগোল। কার মাথায় গন্ডগোল? না কিছু না। আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাহফুজা ভাবির কাছ থেকে একটু দূরে থাকবা। থাকি তো, তারে দেখলে আমি উল্টা দিকে দৌড় দিই, 100 হাত দূরে দূরে থাকি। হ্যাঁ এটাই ঠিক আছে। কেন, কোনো সমস্যা? না আর কি সমস্যা হবে, উনি বাসায় আসছিল, এসে উল্টাপাল্টা কথা। তুমি নাকি কোন কোন মেয়ের গাড়িতে করে, কোন দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আলতু মহিলা, ওনারে বলো চোখের ডাক্তার ডাক্তার দেখাইতে। কি ফালতু কথাবার্তা। তুমি এক কাজ করো, ওনারে চোখের ডাক্তার না বলো, ওনার পাগলের ডাক্তার দেখাই। সেটাই। তুমি ঘুমায় পড়ো, নাহলে তো সকালে ট্রেনে তুলতে হবে আবার। তুলবা? তুলবা। মা গা গরম কেন? তাই তো জ্বর আসতেছে। কালকে তোর স্কুল বন্ধ, একটু ডক্টরের কাছে নিয়ে যাবো ভাবছি।
জ্বরটা প্রায় আসতেছে, থামতেছে না এটা। ও হ্যাঁ, তাহলে তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। না লাগবে না, ভাইয়ের একজন পরিচিত ডক্টর আছে, তাকে দেখাবো। ডক্টর দেখায় বাবার বাড়িতে যাব। কালকে জুনাদের বার্থডে, মনে আছে তো? হুম, অফিস থেকে আসার সময় একটা গিফট কিনে নিয়ে এসো। ঠিক আছে। শুয়ে পড়ো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেরিন, জি স্যার। শুনেন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে। লেটস মুভ। রিক্সা। ওদিকে চলেন। রিক্সা। হ্যালো ভাবি, আজকে আমার সব সন্দেহ দূর হয়ে গেছে ভাবি। আজকে আমি শিওর হয়ে গেছি ভাবি। কি হয়েছে ভাবি? কি শুরু হয়েছেন আপনি? আমি আপনার বাসায় গেছিলাম, খালাম্মা বললো যে আপনি নাই। কোথায় গেছেন ভাবি? তাড়াতাড়ি আসেন, আপনার সাথে আমার অনেক কথা আছে ভাবি। ভাবি পিওর তো একটু জ্বর, ওরে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। আবার এখান থেকে বার্থডে পার্টিতে যেতে হবে। আপনি কি বলবেন বলেন না, ফোনেই বলেন, অসুবিধা নাই তো। ভাবি গো, আমি শিওর ভাবি আপনার সংসার ভাঙছে। কি বলেন ভাবি আপনি এগুলা? শোনেন না ভাবি, আজকে রাকিব ভাই যখন বের হইছে, আমি রাকিব ভাইকে ফলো করছি। রাকিব ভাই মনে হয় একটু বুঝে গেছে আমি যে ফলো করতেছি, কারণ একবার তিনি এদিকে যায়, একবার ওদিকে যায়। আমিও পিছে পিছে গেছি ভাবি, কিন্তু দেখা গেছে একটু পরে একটা রিক্সা নিয়ে যে দিক দিয়ে আসছে আবার ওদিক দিয়ে চলে গেল। আপনি বলেন ভাবি, এটা কোনো কথা? অফিস টাইমে কেউ এভাবে ঘোরাঘুরি করে ভাবি? আমার মনে হয় কি ভাবি, আমি যে ফলো করতেছি এটা উনি বুঝতে পারছে, নইলে রিক্সা দিয়ে যেদিকে আসছে আবার ওদিক দিয়ে চলে যাবে। আর মেয়েটাকে মনে হয় ফোন করে মানা করে দিছে, মেয়েটার আজকে আসার কথা ছিল ভাবি। ভাবি ভাবি শোনেন শোনেন, আপনি অফিসে যান, অফিসে গিয়ে দেখেন নিশ্চয়ই রাকিব ভাই আজকে কোথাও ফসনি নষ্টি করতে গেছে ভাবি। ভাবি এটা একটু বেশি বেশি হয়ে গেল না? ঠিক আছে ভাবি, আমার কথা তো বিশ্বাস হচ্ছে না। যেদিন কোনো অঘটন ঘটবে এই মাহফুজার কথাই মনে পড়বে ভাবি। রাখি ভাবি আজকে। মাম্মা মাম্মা, আমরা নানুর বাসায় যাব না? যাব। এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। ও শিওর ম্যাম। উনি কে আছেন? ভাবি আপনি এখানে? ও ভাই, আসসালামু আলাইকুম। কি মনে করে? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। আর রাকিবের সাথে? ও আছে, অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবে আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। আপনি তো রাকিবের সাথে দেখা করবেন, আমার সাথে আর দেখা করবেন না। কেটে বলেন না ভাইয়া। আসেন মা, চলো। এমনি ভালো আছেন তো? এমনি ভালো আছি। আচ্ছা মা, আচ্ছা একটু এখানে বসতে না? হবে এখানে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ডেকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বসো বাবা। দেখছো বাবার অফিস কত বড়, কত সুন্দর। হ্যাঁ। দিস ইজ অ্যাবসার্ড। আপনার অডিট টিম চেঞ্জ করেন, রিপোর্টে অনেক ভুলভাল আছে। এইভাবে তো হয় না। নতুন টিম ক্রিয়েট করে তারপর আবার আবার রিপোর্ট দেন। ওকে স্যার, হয়ে যাবে। কি ঠিক আছে? আপনি সবসময় বলেন ঠিক আছে। কি রে, ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও আরে আমার ভাবি। তোর ভাবি মানে নাদিয়া? নাদিয়া অফিসে আসছে? আমাকে তো বলে নাই। ও যে অফিসে আসবে আমি তো জানি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। স্যার? আপনি এখানে আসেন, আমার চেয়ারে এসে বসেন। স্যার?
আরে যা বলতেছো এটা করেন না, ফাস্ট করেন, ফাস্ট ফাস্ট। আমি আপনার চেয়ারে কিভাবে বসবো? আরে ভাই বসেন না রে ভাই। হ্যাঁ চুপ, হ্যাঁ আমি ঠিক আছে। হ্যাঁ তামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? বললাম না ভাবি তোকে সারপ্রাইজ দিতে আসছে। হোয়াট আ প্লেজেন্ট ভাবি? সারপ্রাইজ। হ্যাঁ তামিল ভাইয়ের অফিস তো কখনো দেখা হয় নাই। হয় নাই? না এই জন্য। ও হ্যাঁ, তাই তো, তুমি তো অফিসেই আসো নাই কখনো। হ্যাঁ অনেক সুন্দর করে করছো, অনেক বড় অফিস। তুমি কি বলতে চাচ্ছ এটা শুধু সামিউল ভাইয়ের অফিস? এটা কি আমার অফিস না? না, আমি কিন্তু কষ্ট পাইলাম, দেখো এটা তো আমারও অফিস। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? হ্যাঁ কত বড়। কি পানি খাবেন নাকি? কি না, ইটস ওকে, থ্যাংক ইউ। ও উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার। ও আসসালামু আলাইকুম। ভালো আছেন না? জি আপনি ভালো আছেন? আমরা সবাই খুব ভালো আছি। তো ডক্টর কি বললো? এভাবে হাসতেছো কেন? ডাক্তার কি বললো? ডক্টর দেখালাম, ডক্টর বললো যে কিছু টেস্ট করাতে হবে আর ওষুধ লিখে দিচ্ছে। তুমি চলো তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওতে যাবো না। বসতে হবে না ভাবি, বসতে হবে না ভাবি। না মানে ওই যে কই যেন যাবেন বললেন, অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যা না এখনই। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু দোস্ত আমাদের দাওয়াত তো সন্ধ্যায়। আরে দাওয়াত সন্ধ্যায় তো এখনই বের হয়ে যাবি। ভাবির সাথে একটু লাঞ্চ করলি, একটু গিফট কিনলি, বাবুকে নিয়ে একটু বাবু একটু শিশু পার্কে গেলি। ঠিক আছে, কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। আমি সব সামলে নিব, আমি তোর বন্ধু না, একদম নিশ্চিন্ত থাক। তোর মতো বস যদি প্রত্যেকটা মানুষ পাইতো রে। আর তুইও যদি এরকম আজীবন আমার প্রশংসা করতে রে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাবি। ভাইয়া ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাইয়া। চলো। ইউ খুশি তুমি? দেখো কি করতেছো তুমি? কে? আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? এটা তো না, মানে এটা তো না, আমি আসলে এইটা হুট করে চলে আসছো না অফিসে। আমি না খুশির চোটে মানে নার্ভাস হয়ে সামিল গাড়ি না? জি স্যার। সামিল গাড়িতে উড়ে যাচ্ছিলাম। সামিউল স্যার বলছে ম্যাডাম নিয়ে এগিয়ে যেতে স্যার। তামিল ভাই দ্বারা এটা সম্ভব। জীবনে পাইছিল একটা বন্ধু। হ্যাঁ আসো আসো, চলো আমার ওঠো। এই আসো আসো আসো, সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। এই সোমা, এই যা তোমার বরাতে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি, তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আমার ভাই কি কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা গিফটটা দাও, মা জুনায়েদকে গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? সারাদিন ও তো ওটা নিয়ে খেলেছে। এই বাবা কোথায় ভাবি? বাবা এই যে সবাই চলে আসছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? জি ভালো আছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি? না বাবা, চলো কাটতে হবে। চলো বৌমা, কেকটা কেটে ফেলে আসেন আসেন, আমাদের ছোটকে নিয়ে আপনি আমার সাথে চলুন। আসেন সবাই আসেন। রাকিব, জি দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। ভালো। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা।
আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার, ভালো অবস্থায়। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। শোনো, বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। তুই চেষ্টা চরিত্র করো, ব্যবসা ট্যাবসায় মনোযোগ দাও। জীবনে যদি উন্নতি করতে হয়, আগাইতে হয়, ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে। ব্যবসা ছাড়া কিন্তু আগানো যাবে না। মা দেখো কি আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? নানু ভাই আসো তুমি আমার কাছে। পিউ, তুমি মন খারাপ করো না বাবা, তোমার খালাকে নাদিয়া, নাদিয়া, বলো, শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করব? হ্যাঁ, ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলা না। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সব সময় জুনায়েদকে দামি দামি গিফট কিনে দেয়, আর আমি তোর ফুপু ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবেই। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামিল ভাইয়ের উপর ভরসা করে থাকি, জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি। শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো, কিছু একটা করো। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামিউল ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। ও, সেই বুদ্ধি নিতেও তো তোমার আবার কষ্ট হয়ে যাবে, তুমি পারবা না বুদ্ধি নিতে। তাহলে আমি তাকে ফোন দিই, আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিতে করা যায় বিজনেস। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখ, খুব সুখে সংসার করতেছি আমি, খুব ভালো আছি। ভালো লাগে না আমার এগুলো আর। হ্যাঁ করবো, রাইট নাও। তুমি যা বলছো এটাকে দুঃসাহস বললে কম বলা হবে। তোমার বয়সে একজনের কাছে এটাকে কুল কিছু মনে হতে পারে, আমার কাছে তা না। আঙ্কেল, আমি যেটা বলতেছি সেটা আমার আর নাদিয়া দুজনের ভালোর জন্যই বলতেছি। কোনটা ভালো কোনটা মন্দ সেই সিদ্ধান্ত নেবার যোগ্যতা কি তোমার হয়েছে? কি আছে তোমার? এই তো মাত্র নাকি একটা চাকরিতে জয়েন করেছ, যা বেতন পাও তা দিয়ে কি তোমার খরচ চলে? নাদিয়ার খরচ চালাবে কি করে? শোনো, বিয়ের পরে যখন দেখবে 7 দিনের মধ্যে টাকা সব খরচ হয়ে গেছে, এসব ফ্যান্টাসি উড়ে যাবে। কথা বলিস না। তোর কথা দিয়ে আমি ওর সঙ্গে দেখা করতে রাজি হয়েছি, নইলে। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। আঙ্কেল, আমি একটা কথা আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনার মেয়েকে ভালো রাখবো, সুখে রাখবো। সুখে রাখবে কিভাবে? হাওয়া খাইয়ে? টাকা প্রাচুর্য কি মানুষকে সবসময় সুখ দিতে পারে আঙ্কেল? এসব আতলামো মার্কা কথা তুমি আমাকে বলো না। জীবন কতটা কঠিন তা তুমি জানো না। নাদিয়া বলায় আমি তোমার সঙ্গে কথা বলেছি, এখন তুমি যাও, আর কোনোদিন যেন নাদিয়ার সঙ্গে তোমাকে না দেখি। আঙ্কেল, আমি তো আমার কথাই শেষ করতে পারলাম না। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে তুমি চলে যাও। আঙ্কেল, যাও।
বাসর ঘরে বইয়ের পা ভাঙা, আমি বোধহয় পৃথিবীতে প্রথম। কিন্তু তুমি যদি আমার সাথে পালায় না আসতা, তাহলে তো আমি ভাঙা মন নিয়ে শহরে শহরে দেবদাসের মতো ঘুরে বেড়াতাম। ইস, কি আমার দেবদাস রে! এখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, পরে সবকিছু মনে থাকবে তো? কেন মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। হয়তো শহরের উঁচু বিল্ডিং এ বড় ফ্ল্যাট, দামি গাড়ি কিনে দিতে না পারি, কিন্তু আমার ভালোবাসার অভাব কখনো তোমাকে টের পাইতে দেব না। ঠিক ঠিক ঠিক। মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার, ওয়েস্টিনে করবো স্যার। করতে পারেন। আর কালকে অবশ্যই তুই থাকবি আমার সাথে। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠাইছি তো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিউল দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনানোর কি আছে। এটা ওর খুব খারাপ লাগছে, তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকা দিয়ে একটা ট্যাব কিনে পাঠিয়ে দিছি। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে। কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি না কি ইম্পোর্ট করতে চাইছিল, এজন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকায় রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বের করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল এখানে। কি বলো, কেন? পুরোটা তো জানি না, কি জানি কি ফলস ডিক্লারেশন ছিল, এজন্য নাকি প্রোডাক্ট সব আটকায় দিচ্ছে। বাবা তো পুরো ভেঙে পড়ছে। তুমি বুঝতেছো ব্যাংক থেকে কত পরিমাণে প্রেসার আসবে। সবকিছু মর্গেজ দিয়ে তারপরে তারা এটা দিচ্ছে। আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। ও মাই গড, তাহলে তো বড় বিপদ। মামা, মামা, কি হয়েছে মামা? কি হয়েছে পিউ? কোন সমস্যা? খারাপ লাগতেছে? পিউ! হ্যালো নাদিয়া? বাবা! বাবা! নাদিয়া? পিউ? হ্যালো? যা সন্দেহ করেছিলাম তাই, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র কোথেকে আসলো? না না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এগুলো টের পাওয়া যায় না, বড় হলে যখন একটু হালাকি করে দৌড়দৌড়ি করে তখন পারে তখন যায়। কি বলছিস? এখন আমার মেয়ের কি হবে? কি হবে এখন আমার মেয়ের?
ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করবো। ওপেন হার্ট? এটা কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া আর কোনো হয় না। এটা করতে হবে এবং দ্রুতই করতে হবে। কিছু খরচা করতে ব্যাপার আছে, প্রায় 15 লাখ টাকা। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে ডাক্তার। নাদিয়া, টাকার বিষয়ে বলবো? হ্যাঁ, টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না, ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? আচ্ছা চাইতে হবে না, এমনি সময় তো সবসময় চাও, সবকিছু করো তাকে দিয়ে। এখন আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবে না, ওর চাইতেও হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি, আমি কথা বলতে আল্লাহর অশেষ রহমত, প্রিয় এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবা। সালাম ভাবি। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন, আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। আপনি তো জানেনই রাকিব খুব সহজ সরল একজন মানুষ। ও এতগুলো টাকা কিভাবে জোগাড় করতো? এই ঋণ আমরা শোধ করতে পারবো না সামিউল ভাই। ভাবি, আই এম সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি, আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি। যা কিছু করার রাকিবই করেছে। মানে কি করেছে মানে বুঝলাম না। আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন, সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই, রাকিব এগুলা? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কিন্তু ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। ভয়? কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, যেই ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সব কিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। কিন্তু তাই বলে না ভাইয়া, আমার মনে বিশ্বাস হচ্ছে না। মানে
সামিল যা বলেছে সবই সত্যি। ছয় কোটি? হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? হ্যাঁ, কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই। আর আপনজনদের বিপদে পাশে দাঁড়ানো তো উচিত, তাই না? দেখো ভাই, মানে আমি তোমাকে মানে কি বলবো, না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না ভাইয়া, প্লিজ। আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না। আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন, বাট দিস টাইম ইউ হ্যাভ টু প্রমিস মি যে আপনি বিজনেসটা অনেস্ট ওয়েতে করবেন। বাবা, একটা অনুরোধ করতাম, এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া। প্লিজ জানবেন। একটা কথা বলি, আমাদের পিওর মতো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের এরকম রোগ হয়, তাই না? হ্যাঁ হয়। তাদের মধ্যে তো এমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করাতে পারে না। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে, এমন অনেক বাচ্চা আছে। আচ্ছা শোনো না, আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের তো আর এত কিছু দরকারও নেই। তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না, যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে, টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে না। তোমার চিন্তা ভাবনা এত সুন্দর, এটা তো আমার জানা ছিল না। আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে। কোটিপতি হওয়াটা গর্বের হতে পারে, কিন্তু মানুষ হওয়াটাই আসল সম্পদ। জীবন চালানোর জন্য যতটা দরকার ততটাই যথেষ্ট, আর যেটা বাড়তি থাকে তা মানুষের কল্যাণে দিলেই টাকার সত্যিকারের মূল্য পাওয়া যায়।